আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ১৬ লিখেছেন সালমা চৌধুরী। মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে। সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে। গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে। এক রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকারি দিয়েই নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে। হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। রক্তাভ দু চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা আবিরের কাঁপছে। মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে। মেঘ কেঁদেই যাচ্ছে, তবে এই ক্রন্দন শব্দহীন। আবির ভ্রুকুঁচকে নিজের ভেতর থাকা সবটুকু আক্রোশ কণ্ঠে ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে না জ্বালালে তোর কি শান্তি হয় না? আবির ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জলসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায়। চোখ পড়ে রক্তাভ দু চোখে। এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র। কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয়। অমনি মেঘের চক্ষু চরক গাছে। এক মুহূর্তে কান্না থেমে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, রাতে খেয়েছিস? মেঘ আস্তে করে বলল, না। আবিরের মেজাজ খারাপ হলো। কপাল কুঁচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এত রাত হয়ে গেছে, খাসনি কেন? মেঘ যে উপন্যাস পড়তে পড়তে ১১টা বাজিয়ে ফেলেছে, তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষায় আছে। এই কথা আবির ভাইকে কিভাবে বলবে সে? মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে চুপচাপ বসে থাক, আসছি আমি। কিছুক্ষণের মধ্যে আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি শুরু হয়ে যাচ্ছে। আবির ভাই খাবার নিয়ে আসছে। আবির ভাই কি খাইয়ে দিবেন? এসব ভেবেই অস্থির হয়ে যাচ্ছে। জ্বরের ঘোরে প্রথমবার মেঘকে আবির খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে। খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির। পানির গ্লাসটাতে পর্যন্ত ছুঁতে দিচ্ছে না। খাওয়া শেষে মেঘের হাত পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম করে হলেও ১০০ বার প্রশ্ন করে ফেলেছে, জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। মেঘের থেকেও আবির যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তা আছে। আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে। আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, নাকি অন্য কিছু? অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ফুপ্পিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে। ৩ দিন হয়ে গেছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোস্কা পড়েনি, তবে দাগ হয়ে আছে। এই দাগ মুছতে বেশি কিছুদিন লাগবে। সময় চলমান। মেঘ আর বন্যা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি। তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাখি এখনও ভর্তি হয়নি। বন্যা আর মেঘের নতুন ৩ জন বান্ধবী হয়েছে, লিজা, সাদিয়া আর মিষ্টি। আর ২ জন ছেলে বন্ধু হয়েছে, মিনহাজ আর তামিম। মিনহাজের সাথে বন্ধুত্ব খুব অদ্ভুতভাবে হয়েছে। প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টের হাঁটছিল। এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল। মেঘ আর বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি। ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, দেখে চলতে পারো না? কোন ইয়ার? বন্যা আস্তে করে বলল, প্রথম বর্ষ। ছেলেটা বিরক্তির সাথে ও বলে চলে যায়। বন্যা আর মেঘ দুজনেই আহাম্মকের মতো চেয়ে থাকে। ছেলের হাবভাবে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া। তারপর যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে, তখন ২ বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল। এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে আসছে। প্রথম দিনের দুষ্টমির জন্য প্রতিদিন কম করে হলেও ১০ বার করে মাফ চায়। বন্যা আর মেঘকে এখন আপু বলে ডাকে। সেই মিনহাজের সাথে ভর্তির দিন থেকে তামিমের পরিচয়। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মিনহাজের মাধ্যমে বন্যা আর মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে।
আজ শুক্রবার, বাড়িতে মিম, আদি আর মেঘের হইচই চলছে। আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টামি দেখছে। দুপুরের পরপর আবিরের বড় মামা আসছেন। ওনার বড় মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছেন। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি এখন যেতে পারবো না, আপনি বরং আবিরের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময় সবাই যাব ইনশাল্লাহ। বড় মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বড় মামা, আমায় যেতে বলো না প্লিজ, আমার অনেক কাজ আছে। তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নেই, তবুও আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন, এখন তোদের সমস্যা সমস্যা শুনছি, কিন্তু বিয়ের সময় আমি কারো কোনো সমস্যা শুনতে চাই না। আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, যদি চাও সবাই মাইশা আপুর বিয়েতে উপস্থিত থাকুক তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও, বাকিটা তোমাদের ইচ্ছে। এই বলে আবির চলে গেছে। আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে, তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এই জন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে। কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। আলী আহমদ খান হঠাৎই বলে উঠলেন, আবির, তোর কি কিছুদিন সময় হবে? আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আলী আহমদ খান বললেন, তোকে রাজশাহী যেতে হবে। আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আঁতকে ওঠে। ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণতি হয়ে গেছে। আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশের মন সহসা খারাপ হয়ে গেছে। আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন। আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণেই মেঘের দিকে এক পলক তাকালো। মেঘ মাথা নিচু করে বসে আছে। আবির ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, কবে যেতে হবে? মোজাম্মেল খান বললেন, আগামীকাল গেলে ভালো হবে। কেউ আর কোনো কথা বলছে না। তানবীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে। আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা, তার মানে আবির ভাই বাসায়। মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজার পা রাখতেই ডাকলো, আবির ভাই। পর্দা সরাতেই চোখে পড়ল রাকিব ভাইয়া সহ আরও ৩-৪ জন ছেলে। মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে। মেঘ ওড়না মাথায় দিতে ব্যস্ত। আবির দরজা পর্যন্ত এসে বলল, কি হয়েছে বল? মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ছাদে যাব, চাবিটা কি দেওয়া যাবে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। রুমে ঢুকতেই রাকিব বলে উঠল, বাহ আবির বাহ, এখন থেকেই বউকে। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে, বিড়বিড় করে বলল, মুখটা বন্ধ রাখ, ও বাহিরে আছে, শুনতে পাবে। উচ্চস্বরে রাসেল, লিমন, মোবারক আর শিশির বলে উঠল, ও। আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে আসবে। মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো, আবার কি হলো? মেঘ আস্তে করে বলল, রাকিব ভাইয়া বাসায় আসছে, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো। ধীরস্থির কণ্ঠে বলল, এখানে রাকিব ছাড়াও আরও কয়েকজন আছে, সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিবনি, যা এখন। ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠল, এখনই এই অবস্থা আবির? আবির বিরক্তি সুরে বলল, কি অবস্থা? এখনই ও বলে সম্বোধন করিস, বিয়ের পর কি বলবি? আবির ঠাট্টার সুরে বলল, ও গো, হ্যাঁ গো, জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কিছুই আছে। শিশির বলে উঠল, ফাজলামা বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর, আমরা তোর প্রণয়ের শুভ পরিণত দেখতে চাই। আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ধপ করে বিছানার পাশে বসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, যদি পারতাম সেই কবেই ওরে আমার রানী বানিয়ে ফেলতাম, পারছি না তো। রাসেলের স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তুই চলে গেলে কিভাবে হবে? আবির বলল, আমায় যেতে হবে, মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শুধালো, তোর ইকবাল চাচুকে পাঠালেই হয়, এমন এমনিতেও উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলান। আবির ভারী কণ্ঠে বলল, উনি সিলেট আর চট্টগ্রাম সব দায়িত্ব সামলান, ওনার রাজশাহী যাওয়া বারণ। কেন? লিমন প্রশ্ন করলো। আবির বলা শুরু করলো,
অনেক বছর আগের ঘটনা, যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন। ওইখানে যেই বাসাতে ছিলেন, ওই বাসার মালিকের মেয়েকে কাকামণির ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়েও করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচুকে নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেনি। বিয়ে তো করতে পারেনি, রাজশাহী পর্যন্ত যেতে পারে না। জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছিল। মনের বিরুদ্ধে গিয়েও সংসার মনোযোগ দিতে হয়েছিল। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ। উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিলেন। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচ্চু করেন। এই প্রথম আমি যাব। শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর কি হবে রে আবির? আবির মুচকি হেসে উত্তর দিল, সিদ্ধান্ত তো কবেই নিয়ে নিয়েছি। মেঘকে পেলে বাঁচবো, আর না হয়। রাসেল প্রশ্ন করল, তোর বাবা আর চাচার সমস্যা কি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সমাজ। ওনারা সমাজের চোখ ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারেন। অফিসিয়ালি কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের উপর মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। অশ্রুসিক্ত লোচনে তাকালো। অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো। এই যে সে কান্না করছে, কই একটু সান্ত্বনা দিবে তা না। মেঘ মনে মনে ভাবছে, কখন কি বলতে হয় এই বেটা কি কিছুই জানে না। মেঘের বৃহত্ত অক্ষি যুগল আবিরের চোখ নিবদ্ধ। গাল বেয়ে এখনও নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের অষ্টদয় কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই যে কান্না করছিস, একটু পরই তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা না করতেই পারিস, আমার তো করতে হবে। মেঘ সিক্ত আঁখিতে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি চিন্তা করতে হবে না। আবির একটু ভেবেই বলল, কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস, তখন সবাই তোকে কানে বলবে। তানভীরের কতই না কষ্ট হবে যখন সবাই ওকে কানের ভাই বলবে। আবির সশব্দে হাসছে, আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল, চা খাবি নাকি কফি খাবি এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল গুটিয়ে বলল, কফি। আবির মুচকি হেসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, এক সেকেন্ডের জন্য থামবি না। রেডি? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবির 2 কাপ কফি নিয়ে আসছে। কফির কাপ দুটা টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে। নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের হাতে কানে ফুল গুজে দিচ্ছে, এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিক বিদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে। আবিরের প্রতি অষ্টাদশের এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়েই স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলে। আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো। মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখল। এলোমেলো চুল, কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণে নিজের চোখে মুখে দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখগুলো লাল হয়ে আছে। নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারোই ভালো লাগে না। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কফিটা খা। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে 2 চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না। মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই। মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, তুই যত কাঁদবি মানুষ তোকে আরও বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা। ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না।
মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে। আবির ভাইয়ের প্রতিটি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করেও থাকতে পারছে না। যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে, ততবারই ফুপ্পির কথা মনে পড়ে যায়। ফুপ্পির কথা মনে হলেই শুধু কান্না পায়। আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল, তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে। জান্নাত আপুর ফোন দিয়ে ফুপ্পির সাথে কথা বলেছে। ফুপ্পির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন। আব্বু, বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে। ওনাদের কলিজায় কি একটাবার ওর জন্য কেঁপে ওঠে না। তানবীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন। যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে, তাহলে আব্বু, বড় আব্বু মতো দুই ভাই নিশ্চিত এমন আচরণই করবে। এসব ভেবেই মেঘ কাঁদছিল। মেঘ আস্তে করে বলল, জান্নাত আপু কল দিয়েছিল। আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আমি জানি ফুপির সঙ্গে তোর কথা হয়েছে, এটাও জানি। মেঘ শীতল কণ্ঠে শুধালো, ফুপি কি আমাদের বাসায় আসবে না? ফুপির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, তুই 1 মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপ্পি 28 বছর যাবৎ এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন। ফুপ্পি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস, তখন তো ফুপ্পি আরও বেশি ভেঙে পড়বে। নিজেকে আগে শক্ত কর। ফুপ্পির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। একটু থেমে আবার বলল, ফুপ্পির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। মেঘ শীতল কণ্ঠে জবাব দিল, আচ্ছা। আবির আরও কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, তারপর নিজের রুমে চলে আসছে। আবির নিজের রুমের গিয়ে ব্যাগ গুছাচ্ছিল, হঠাৎ তানভীর দরজার থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। তানভীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করলো, কিছু বলবি? হ্যাঁ। বল। বনুরা ইদানিং মিনহাজ আর তামিম নামের দুটো ছেলের সঙ্গে কথা বলে, ওরা একই ডিপার্টমেন্টের পড়ে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? আবির ধীরকণ্ঠে উত্তর দিল, জানি। তাহলে কিছু বলছো না কেন? আবির নিশ্চুপ। তানবীর পুনরায় বলল, আমি ছেলে দুটার খোঁজ নিয়েছি, তুমি বললে আমি পনু বা ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলি। আবির এখনও নিশ্চুপ, সে ব্যাগ গোছানোয় ব্যস্ত। তানবীর আবারও বলল, ভাইয়া, আমি কি ওদের ওয়ার্নিং দিব? আবির ভারী কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। কেন? এমনি যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখবই, কিন্তু তুই যা এখন। তানবীর রুম থেকে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে। 10 মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে। আবির কল রিসিভ করেই গম্ভীর কণ্ঠে বলল, তুইও কি একই বিষয়ে কথা বলতে ফোন দিয়েছিস? রাকিব চিন্তিত কণ্ঠে শুধালো, তোর সমস্যা কি? আবির বিরক্ত সুরে জানালো, সমস্যা নেই। তুই কি বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে। তুই শুধু বল ওয়ার্নিং দিব কি না। বিষয়টা আমি বা তানবীরই সামলাতে পারবো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনেই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলছিস না কেন? তুই কি মেঘের প্রতি? রাকিবের কথা শেষ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, থাম। মেঘকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না। ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। তাহলে বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না? আমি মেঘকে চাই, আমৃত্যু আমি ওকেই চাই। মেঘ ব্যতীত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্যই পৃথিবীর কারণ নেই। কিন্তু আমি চাইলেই তো হবে না, মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা। এই আবির কি মাহাদিবা খান মেঘের হৃদয় তোলপাড় চালাতে সক্ষম কিনা, এটা তাকেই বুঝতে হবে। একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল, কতদিন আর সব কিছু থেকে ওকে আটকে রাখবো? এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিকা পরিবেশ। সব কিছু ভিড়ে ওর মন যদি আমায় খোঁজে নেয়, তবেই না আমার ভালোবাসে পূর্ণতা হবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই পাগলামির পরিমাণ খুব ভয়ানক হবে, মিলিয়ে নিস। এখনো সময় আছে, তুই শুধু একবার বল। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে করে বলা শুরু করলো, জীবনটা তো এমনিতেই তছনছ হয়ে গেছে, ভয়ানক পরিমাণের আর কি বা বাকি আছে? তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে, মনে হয় আমার হৃৎপিণ্ডটা কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবন তো আমি চাই না রাকিব।
ওকে কাঁদাবো বলে তো ভালোবাসিনি, তবে কেন আমার সাথে এমনটা হলো? রাকিব কথা খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, থাক চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবির আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলা রওনা দিতে হবে, ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। আবির রাজশাহীতে গেছে 3 দিন হলো। আজকে মালিহা খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন। মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতেই ঠিক করা হয়েছে। ততদিনে মিম আর আদের পরীক্ষা শেষ হয়ে যাবে। মিম আর আদের সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে। আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত। মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটাচ্ছে। সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল। মালিহা খান মেঘের পাশে সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ টিভির থেকে মনোযোগ সরিয়ে বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, কোন ভাই? মালিহা খান ভনিত ছাড়াই বললেন, আবিরের সাথে কি আজকে কি কোনো কথা হয়েছে? মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমার সঙ্গে তো কথা হয়নি, সকালে আম্মুর সাথে কথা হয়েছিল। মালিহা খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, তোরা ভাই বোনেরা এমন কেন? আমার ভাইয়েরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়। আর তোরা এখনই কথাবার্তা বলিস না। তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তো জীবনও ভাইদের খবর নিবি না। বিয়ের কথা শুনেই মেঘের মন খারাপ হয়ে গেছে। বাবা মা, বড় আম্মু, কাকিয়া, ভাই বোনদের ছেড়ে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনলেই মেঘের রাগ উঠে যেত। এখন সবার সঙ্গে আরও একজন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিমাণ কি হবে? আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে। মালিহা খান আদেশের সুরে বললেন, আবিরকে একটা কল দে তো। আমি সকাল 11টায় কল দিলাম, বিকেলও দিলাম, কিন্তু তোর ভাই তো কল ধরছেই না। কল দিয়ে দেখ তো ধরে কিনা। মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ হলো। মেঘ তৎক্ষণাৎ বড় আম্মুর দিকে ফোন এগিয়ে দিল। আবির, তি বলতেই মালিহা খান বলে উঠলেন, সারাদিন কই ছিলি? সকালে কল দিলাম, বিকালেও কল দিলাম। আবির বিস্ময় সমেত তাকিয়ে ভারী কণ্ঠে বলল, আম্মু? মালিহা খান পুনরায় বললেন, কোথায় আছিস? আবির ঢোক গিলে তপ্ত সুরে বলল, ভুলে ফোন রেখে অফিসে চলে গিয়েছিলাম, মাত্রই রুমে আসছি। আবিরের আম্মু মুখ গোমরা করে বললেন, ফোন যে রেখে গিয়েছিলি সেটা কি জানানোর দরকার ছিল না? আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আম্মু, তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করো না। তুমি কখন আসছো সেটা বলো। আসছি দুপুরের পরে। মাইশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। শোন, তোর মামাসহ বাড়ির সবাই কম করে হলো 100 বার করে বলে দিয়েছে যেন তুই বিয়েতে যাস। সেসব নিয়ে ভাবার সময় আছে? তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তুই কেমন আছিস বাবা? কবে আসবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আসবো এখনো বলতে পারছি না। কেন? তুই আসলেই বলবো। আচ্ছা, মেঘ কোথায়? এখানেই আছে। ফোনটা ওকে দাও তো। নে, তোর ভাই কথা বলবে। এই বলে ফোনটা মালিহা খান মেঘের দিকে এগিয়ে দিল। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনও অস্বস্তিতে ভোগে মেয়েটা। মেঘ ফোন হাতে নেওয়ার মালিহা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস? মেঘ ভয় ভয় শুধালো, কি? তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি, আমি তো তুই ভেবে কথা বলছিলাম। যদি কিছু বলে ফেলতাম? কি বলে ফেলতেন? সে যাই বলি, এমন কাজ আর কখনো করবি না। ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপর দিবি, মনে থাকবে? হ্যাঁ। আগেও কি কল দিছিলি? মেঘ আস্তে করে বলল, না। তা দিবি কেন? আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায়। নিজের মতো চলতে পারিস, সব কিছু করতে পারিস। মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে কল দিতে ভয় লাগে। কথাটা শোনা মাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে। কপাল গুটিয়ে অত্যন্ত পুরো কণ্ঠে বলল, খুব ভালো, আমার মাথা ব্যথা করছে, রাখছি। মেঘ আর কিছুই বলতে পারল না। আবির কল কেটে দিয়েছে। অষ্টাদশী মন খারাপ করতে চেয়েও করতে পারল না। 3 দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে, এতেই মনটা হালকা হয়ে গেছে। তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দেবে কিনা। ভাবতে ভাবতে ডায়াল করলো আবিরের নাম্বারে। অষ্টাদশীর বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। শোয়া থেকে উঠে বসেছে। আবির ফোন রিসিভ করে বলল, সরি। কেন? সন্ধ্যার আচরণের জন্য।
মেঘের অক্ষি যুগল কোটর ছেড়ে বাহিরে আসতে চাইছে। আবির ভাই তাকে সরি বলছে, এটাও কি সম্ভব? মেঘ কোমল কণ্ঠে শুধালো, আপনার মাথা ব্যথা কি কমেছে? আবির ঠাট্টার সুরে বলল, যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, বলবো। আবির মৃদু হেসে বলল, তার মানে কথা বলতে ফোন দিয়েছিস? মেঘ আমতা আমতা করে উত্তর দিল, না। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, তাহলে ফোন কেন দিয়েছিস? মেঘ মন খারাপ করে বলল, জানি না। আবির সশব্দে হেসে বলে, হায় আল্লাহ, এত কনফিউজ। হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, চিন্তা করিস না, খাবার খেয়ে ওষুধ খেয়েছিলাম, এখন মাথা ব্যথা কমেছে। তুই কি করছিস? আমি বসে আছি। খেয়েছিস? হ্যাঁ। ক্লাসে গিয়েছিলি? জি। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আবির ভাই? সেই সুপরিচিত কণ্ঠে আবির বলল, হুম। মেঘ চোখ বন্ধ করে সেই শব্দটা অনুভব করার চেষ্টা করলো, তারপর ঢোক গিলে নিজেকে সংযত করে প্রশ্ন করলো, আপনি বাসায় আসবেন কবে? আবির নিজের চুল ঠিক করতে করতে বলল, বাসায় কেউ তো আমার কথা মনেই করে না, তাই ভাবছি এখানেই থেকে যাব। আবিরের কথায় মেঘের অভিমান হলো। মেঘ বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি হেসে বলল, আচ্ছা, সাবধানে থাকবেন, দোয়া করি ভালো থাকুন, রাখছি। আবির উচ্চস্বরে বলে উঠল, এই ওয়েট। মেঘ মৃদু হেসে শুধালো, কিছু বলবেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, কাজ শেষ করতে পারলে পরশু চলে আসবো ইনশাল্লাহ। মেঘ ভাব নিয়ে প্রশ্ন করলো, কোনো ওইখানে থাকবেন না? আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আমি মজা করছিলাম, সাবধানে থাকবেন, এখন রাখছি। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত। প্রতিটা ছবিতে আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে। এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে, এটা আবির ভাইকে না দেখলে মেঘের বিশ্বাসই হতো না। আবির ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশীর হৃদয়ে দোলা দিচ্ছে। এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে। এতগুলো ছবি দেখলো, কিন্তু একটা ছবিতেও হাসির ছিটেফোঁটো নেই। অথচ ওই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতি প্রিয়। মেঘের মাঝে মাঝে মনে হয়, ফুপ্পির মতো আমার জীবনটাও যদি এমন হয়। পরক্ষণেই ভাবে, ফুপার মতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবে আমায়? আজ সেই কাঙ্ক্ষিত দিন। আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকেই বেলকনিতে অপেক্ষা করছে, অথচ আবির ফেরার কোনো নামগন্ধ নেই। বারবার ফোন হাতে নিচ্ছে, কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর মিম রুমে আসছে। মিম বলল, আপু কি করো? মেঘ বেলকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, এমনি দাঁড়িয়েছিলাম। তোর হাতে ওইটা কি? আপু জানো, আমার এক বান্ধবী এটা দিয়েছে, সুন্দর না? মেঘ হ্যান্ডপ্রিন্ট করা টি শার্টটা হাতে নিয়ে দেখলো, অনেক সুন্দর হয়েছে। তোর বান্ধবী করেছে? না, আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে। আপু চলো না, আমরাও শিখি। তোর শিখতে হবে না, সামনে তোর পরীক্ষা না? আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দিব নে। আপু সত্যি? মেঘ একগাল হেসে উত্তর দিল, সত্যি সত্যি সত্যি। খুশি? মিম মেঘকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি। মিম মেঘের রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা। মিম হাসি মুখে প্রশ্ন করলো, ভাইয়া কেমন আছো? ভাইয়া শব্দ শুনে মেঘের হৃৎস্পন্দন বেড়ে বেড়ে যাচ্ছে। মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো। নিচে তোদের জন্য খাবার রেখে আসছি, যা। মিম চলে গেছে। মেঘের হাতে মিমের দেখা দেওয়া টি শার্টটা ডিজাইন দেখার জন্য রাখছিল। আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ভ্রু নাচালো। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে কপাল কুঁচকে বলল, হাতে ওটা কি? মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বলল, এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে। আবির কপাল কুঁচকে পুনরায় শুধালো, তো এটা তোর কাছে কেন? মেঘ আস্তে করে বলল, আমি হ্যান্ড প্রিন্টিং শিখব। আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো, কোথা থেকে? মেঘ চট করে উত্তর দিল, অনলাইনে। কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৃদু হেসে উত্তর দিল, আচ্ছা শিখিস। যা যা লাগে বলিস আমায়, এনে দিব নে। পকেট থেকে দুটা কিটকেট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে। দুদিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে। আবিরের মামা
দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন, বাসায় এসেও সবাইকে বলে গেছেন। আবির সন্ধ্যার দিকে ছাদের একপাশে বসে আছে। তানভীর পেছন থেকে ডাকলো, ভাইয়া। আবির পেছনে না তাকিয়ে উত্তর দিল, এদিকে আয়। তানভীর আবিরের কাছে আসতে আসতে ভারী কণ্ঠে বলল, আগে থেকেই বলা ছিল এখন থেকে তোমার বউ তুমি সামলাবে, নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে, আমায় যেতে বলো না। আবির বলল, তুই বিয়েতে যাবি না? তানভীর বলল, আমি কিভাবে যাব বলো, সামনে সভাপতি নির্বাচন, এই অবস্থায় আমার পক্ষে 3-4 দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব। তুমি যাও, সমস্যা নেই, আমি বিয়ের দিন যাব। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার তো যেতে সমস্যা ছিল না, কিন্তু কিন্তু কি? মালার জন্য একটু টেনশন হচ্ছে। গত 2 বছর যাবৎ মেয়েটা আমাকে অতিরিক্ত জ্বালাইছে। দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার মূলে আমার বাসার মানুষ। মালা ফোন কিনেছে, ভালো কথা। আম্মুর আমার নাম্বারটা কেন দিতে হলো? প্রথমবার ভালোভাবে কথা বলেছি, সম্পর্কে মামাতো বোন, আমিও ওইভাবেই কথা বলেছি। এরপর থেকে প্রায় কল দেয়, কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি। আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকায় থাকে, যখন তখন ফোন দেয়, কি উল্টাপাল্টা কথা বলে, ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামা মামিকে তো কিছু বলতে পারি না, না পারছিলাম নাম্বার ব্লক করতে, না পারছিলাম ভালোভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্যই ওই বাড়িতে যেতে হবে। ওই মেয়ের আচরণ দেখে তোর বোন না আবার হাইপার হয়ে যায়, এই চিন্তায় ভালো লাগছে না। এত কাহিনী তো আমায় বলনি। অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে। তানভীর একটু ভেবে বলল, ভাইয়া ভেবো না, তোমার একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে। আবির বিরক্তির সুরে জানালো, বাসায় যেদিন আসছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল। তোর বোন ব্যতীত আমি ইচ্ছায় কোনো মেয়েকে ছুতে চাই না বলে ওই মেয়ে এখনো আমার থাপ্পড় খায়নি। এখন কি করবা? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ে, মালার খবর আছে, আমি ভুলে যাব সে আমার মামাতো বোন। তানভীর ভীত সুরে বলল, ভাইয়া তোমার রাগটা কন্ট্রোল রাখো প্লিজ, বনুরে মালার থেকে দূরে দূরে রাখো, আর পারলে বনুরে একটু সময় দিও। তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি করেছে। কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে দেখছে। আবিরের মনের ভেতরের দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠেছে। অষ্টাদশীর আবিরের টমাটো চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিহা খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিহা খান সোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকার কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয় আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলেছি। কথা বলতে চাই না বললেই কি সব কিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিয়া খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখব বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমেই পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। এতদিন মেঘের টিউটর ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাতাপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ার সঙ্গে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিহা খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে জান্নাতাপুর। মেঘের কথার মাঝে আবির বলে উঠল, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করেছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াইছে, আলহামদুলিল্লাহ মেঘ চান্স পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছেই পূরণ করা হলো। এরপরও এই বিষয় নিয়ে কথা কেন উঠে? মেঘ আহাম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই হয় জান্নাতাপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনের মাইশা আপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও।
আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসবো, কথাটা মাথায় রেখো। মেইন গেট থেকে ভিতরের 2 কদম এগিয়ে আলী আহমদ খান উচ্চস্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবো না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘও টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মালিহা খানকে শুধালেন, কি হয়েছে? মালিহা খান মনমরা হয়ে উত্তর দিল, কি আর হবে, বিয়ের কথা বলেছিলাম, এই জন্য রাগারাগি করছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলের আর কিছুই বলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমিই কথা বলবো। মালিহা খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজ মাইশার গায়ে হলুদ। মালিহা খান আর আলী আহমদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালিহা খান মাইশাদের বড় ফুপ্পি, তাই ওনার দায়িত্ব একটু বেশি। আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে, আগে থেকেই বলা। আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামুনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিসে করে বিকেলের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়ে যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েবাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি, শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামাকাপড় সহ সব ব্যাগ গাড়ির ডাকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে পড়ে বাড়ির ভেতরে ঢুকছে আবির। মিম, আদি, মামুনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছেন। কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে এসেছি, তোমরা গাড়িতে বসো, আমি এখনই আসছি। হালিমা খান পুনরায় ডেকে বললেন, মেঘ রেডি হলো কি না একটু দেখিস তো। আবির আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। ব্যস্ত ঘুরে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবিরের মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমনভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ড জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গাউন পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখতে এত মায়াবী আর মোহময় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘকে আপাদমস্তক দেখে আবির মেঘের আঁতকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো। যদিও কিছু বুঝতে পারেনি, তবুও আবির চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাহিরে উত্তর দিল, মিমকে একটু ডেকে দিবেন প্লিজ। আবির বেলকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, মিমও গাড়িতে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? মেঘ কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে, আদি আর মিম হই হুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম আর শোনেনি। আবির ভাইকে বলবে কিনা বুঝে উঠতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতেই মেঘ আঁতকে উঠল, বৃহৎ চোখে তাকালো। আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখনো জ্যাকেট জড়িয়ে দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে, কথা আটকে আসছে। মাথা নিচু করে অনেক কষ্টে বলল, জামার চেইনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে গেল। আবিরের আগানোতে অষ্টাদশের হৃদস্পন্দন মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ওই দিকে ঘুর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিঠ করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেট হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পরে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘোরা। আবির অতি সন্তর্পণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও আবিরের নজর পড়ে সেই অচ্ছুদ্র পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুইটা
কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বক্ষ পিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এখনই। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে জিপারের স্লাইডারে ছুঁতে গেলে উষ্ণ হস্তের ৩ আঙ্গুল মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। আবির আর মেঘ দুজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরা তুফান শুরু করে দিয়েছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়া করে স্লাইডার টেনে উপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেলল। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠেছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে ১ গ্লাস পানি শেষ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোন বের করে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট পেরিয়েছে। মামনি আর কাকিয়া গাড়িতেই বসে আছেন। মিম আর আদি ছুটোছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়েই ২ ভাই বোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখি দুজন শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশীর ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতেই বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেইটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল ৩ ভাই বোনের কথোপকথন। ৩জনই সামনের বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন, কিরে তোরা কি গাড়িতে উঠবি? মেঘ বাকিদের উদ্দেশ্য করে বলছে, শোনো, আবির ভাই যে রাগী, গাড়িতে বসে ঘাড় ঘোরালেই দিবে মায়ের। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছনে বসি। মেঘের কথা শুনে মিম আর আদি দুজন দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পিছন পিছন মিমও ছুটে এসে বলেছে, আমিও আমার সাথে বসবো। মেঘ মনমরা হয়ে বলল, কি আর করার, তাহলে তো আমাকে সামনে বসতে হবে। উপরে উপরে মনমরা ভাব দেখালো, মনের ভেতর তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু তুমি বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাইছিল, এটা তো আর তারা জানে না। আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পিছনে বসবে, তা হতেই পারে না। গতকাল রাত থেকে প্ল্যান করে রেখেছে, যেভাবেই হোক তাকে সামনে বসতেই হবে। মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠেছে। আবির ততক্ষণে বেখেয়ালি থাকলেও পুরো ঘটনা সে মনোযোগ দিয়েই শুনেছে। গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসল। আবির চাইলে সবার মধ্যে মেঘকে সামনে বসতে বলতে পারত। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করেছে, এতেই আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে তার প্রেয়সীর প্রতি আরও বেশি আসক্ত করে তুলেছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ির ময়মনসিংহ বিভাগের ত্রিশালে যানজট পেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশীর লজ্জায় নুয়ে পড়ে। আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবির গাড়ির কাছ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ একমনে তাকে সেসব দৃশ্য দেখছে আর আনমনে কত কি ভাবছে। অষ্টাদশীর অশান্ত মনে ছুটোছুটি করছে কত শত প্রেমময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতে মেঘসহ বাকিরাও চমকে ওঠে। আবির মামনির আর কাকের উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। ৫ মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলল, এটা রাখ, পরে নিব।
দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছালো। ৩ মামার বাড়ি পাশাপাশি। বড় মামার বাড়ি দোতলা বিল্ডিং। বিয়ে বাড়ির গেট অনেক দূর থেকেই সবার চোখে পড়েছে। গেটের কাছে অনেকেই অপেক্ষা করছিল। মিমদের নামতে দেখে বরণডালা নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে পড়েছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে ১,০০০ টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে পারে না, তাই আবির আগে থেকে চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতেই আবির বিরক্তির সুরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের করো। আবির বরণডালায় টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো। আবির একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শুধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠল, এইটা বাবু না? কত বড় হইয়া গেছে, মাশাল্লাহ। বাবুরে চেনার তো কোনো উপায়ই নাই। উঠান থেকে মেঘ কথাটা শুনেই ফিক করে হেসে দিল। আবির ভাইয়ের মতো সুপুরুষ দেহি এত লম্বা চওড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করেছে, এটা শুনেই হাসি পাচ্ছে। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে শুধালো, বাবুকে আম্মু? হালিমা খান বললেন, আবিরকে ওর নানা বাড়ির মানুষ ছোটবেলা থেকে বাবু বলে ডাকত। উনি তোর বড় আম্মুর চাচি হন। আবির মৃদু হেসে শুধালেন, নানু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ পর পরিচিত চলল। আবির মাইশার সঙ্গে দেখা করতে ভেতরে চলে গেছে। মাইশার রুমের সামনে এসে ডাকলো, আপু আসবো? মাইশা আবিরকে দেখে মিষ্টি করে হাসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই আমার? কত বছর পর তোকে দেখেছি। আবিরের অষ্টদয় প্রশস্ত হলো। উত্তরে আবিরও বলল, তোমাকেও। আচ্ছা আপু, এই বিয়েতে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ, আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটাই ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সেই মানুষটা যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষ হিসেবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি, তাছাড়া ওনার সাথে আমার দেখাও হয়েছে। ইনশাল্লাহ তুমি সুখী হবে। তুই দেখা করেছিলি? এর মধ্যে মিম, মেঘ আর আদিও মাইশা আপুকে দেখতে আসছে। মাইশা বরাবরই চাপা স্বভাবের একটা মানুষ, কখনো কারো বাড়িতে বেড়াতেও যায় না, তবে ফোনে প্রায়ই সবার সাথে কথা হয়। তাছাড়া মালিহা খান বেড়াতে আসলে ওনার মুখে বাসার সবার কথাই শোনে। এভাবেই চেনে সকলকে। আবির ভ্রু কুঁচকে শুধালো, কেন, ভাইয়া কি তোমায় বলেনি? কথা বলি না তো। বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল। আমার কথা বলতে খুব অস্বস্তি লাগে। উনি মাঝে মাঝেই কল দেন, কিন্তু আমি রিসিভ করি না। আবির শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মাইশা আপুর হাতে দিয়ে বলল, তুমি কথা বলো না বলে তোমার জামাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে পাঠিয়েছে। এটা পড়ে ওনাকে কল দিতে বলেছে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, রাস্তা ওই লোকটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ালো। মেঘ মুচকি হেসে বলল, মাশাল্লাহ আপু, ভাইয়া কিন্তু কিউট আছে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগেই আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, হইছে তোর, আর পাকনামি করতে হবে না। আপুর হাজবেন্ড আপু বুঝবে। তোরা যা এখন। মেঘ, মিম আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাইরে কিউট বলছে, তাতে তোর এত জলে কেন? কাহিনী কি, কি চলে? তখনই রুমে মালার আগমন হলো। আবির মালাকে দেখে থমথম কণ্ঠে জবাব দিল, কিছু না। মালা বলল, ভাইয়া কেমন আছো? ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালারাও সম্পর্কে চাচাতো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি ওরা চারজন এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার আপন ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চার কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিয়ে বাড়ির মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু হয়েছে। মেঘ, মিম আগেও কয়েকবার এসেছিল, তবে সেসব ছোটবেলার ঘটনা।
আবিরদের ৩ মামার বাড়ি পাশাপাশি হওয়ায় ৩টা উঠান মিলে বাড়ির সামনে বিশাল মাঠের ন্যায় জায়গা। একপাশে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ করা হচ্ছে। সাকিব, মিলন, আবির এমনকি আদিও স্টেজ সাজানোতে ব্যস্ত। মেঘ আবিরকে দেখে থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। স্মৃতি পিছন থেকে ডাকলো, মেঘাপু কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘ আর কোথায় যাবে? তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাইকে দেখাতে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘপতি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠ শুনে আবির পিছনে ফিরে মেঘকে দেখল, চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খাইছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি, তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর শরীরটার পেঁচিয়ে দিব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খাইছি, সাকিব এমনি মজা করছে। আবির সাকিবের কাজ করছে। মেঘ চেয়ার বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমও চলে আসছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর আবিরের দিকে। আশেপাশে কে কী বলছে সেসব কোনো মনোযোগী নেই তার। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে এসেছে। আবিরকে ডেকে বলছে, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে এসেছি। মালার কথায় আবির কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, ফিরে তাকালো না। অথচ মেঘের ছ্যাদ করে রাগ উঠে গেছে। মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের উপর ঢলে পড়তে যাচ্ছিল এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি তখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন তো সে আবিরকে ভালোবাসে। আবির ভাই ভালোবাসুক না বাসুক, অষ্টাদশীর মনে প্রাণে আবিরকে ভালোবাসে। আবিরের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারবে না। মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলল, পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। আবির পেছনে না ফিরেই বলল, আমি খাবো না পিঠা, ওদের দে। হাত দিয়ে মেঘেদের ইশারা করলো। আবিরের কথাটা মালার পছন্দ হয়নি। অকস্মাৎ সাকিব বলল, 3 দিন যাবৎ এত কাজ করতেছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারিস। মালা সাকিবের উপর নিজের ক্ষোভ প্রকাশ করে। তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারিনি বলে কেউ দামই দেয় না। মালা আর কথা বাড়ালো না। মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেছে। পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠা, সবগুলোই লাভ আকৃতির। পিঠাগুলোর দিকে নজর পড়তে দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। মিম আর স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকাতেই সাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে মেঘবতী? পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ির পিঠাগুলি কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়েও দেখছো না? মেঘ গম্ভীর মুখে করে উত্তর দিল, পিঠা খাবো না, তবে এগুলো না। সাকিব বলে, এই মিলন, মেঘবতীর জন্য পিঠা নিয়ে আয়। যত জাতের পিঠা ঘরে আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ ভ্রু কুঁচকে বলল, আমি এখন পিঠা খাবো না। মিলন সেসবে পাত্তা দেয়নি। কিছুক্ষণের মধ্যেই বড় প্লেট দিয়ে অনেক প্রকারের পিঠা এনে মেঘকে দিয়েছে। মেঘ না চাইতেও 2-1টা পিঠা খেয়েছে। আবির লাইটিংয়ের কাজ শেষ করে মেঘের পাশে চেয়ারে বসেছে। মেঘ আবিরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, নেন পিঠা খান। আবির 2 হাত সামনে এগিয়ে বুঝালো হাতে ময়লা, খাবে কি করে? মেঘ ভনিতা ছাড়াই বলল, হাত ধুয়ে আসুন। আবির রাগ ভারী কণ্ঠে বলল, কষ্ট লাগছে? মেঘ মুচকি হেসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি? দিলে খারাপ হয় না। মেঘ কথাটা মজা করে বলেছিল। আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। আবিরের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে আবিরের আব্বু বাড়িতে আসতেছেন। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গেছে। স্টেজের বাকি কাজ করছে। আবির ভাইয়ের অকস্মাৎ পরিবর্তন দেখে মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই ব্যাটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতন পাষাণ আর একটাও নেই। উনি এমন কেন? আলী আহমদ খান মিম আর মেঘকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন, তোমরা কখন আসছো? বড় আব্বুর কণ্ঠস্বর মেঘের ধ্যান ভাঙে। মিম স্বাভাবিক কণ্ঠে বলল, দুপুরের দিকে আসছি বড় আব্বু। আবিরের বড় মামা শুধালেন,
খাওয়া দাওয়া করেছো নাকি শুধু পিঠাই খেতে দিয়েছে তোমাদেরকে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমরা এসেই ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। মামা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছে হবে নিজের হাতে নিয়ে খাবে, সেটা গাছের কোনো ফলই হোক অথবা ঘরের কোনো খাবার। মিম আর মেঘ একসঙ্গে বলল, আচ্ছা বড় মামা। হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে, হই হুল্লোড় যেন 3 গুণ বেড়ে গেছে। মাইশার শ্বশুর বাড়ির থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আরও কি যেন নিয়ে এসেছেন। আবির আগন্তুকদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করল। 4-5টা অল্পবয়স্ক মেয়ে, সাথে 5-7টা ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে। মিম জিতে নিলে আবির ধমকে দেয়। আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠেছে। আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যেন আমি এখানে না দেখি, না হলে খবর আছে। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্ত সুরে বলল, রাতে লাগাইস, এখন যা। মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেছে। এতদিন তানবীর ভাইয়া এমন করেছে, মিম আর মেঘ দুজনকে অতিরিক্ত শাসনে রেখেছে। এবার তানভীর আসেনি, তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পরপরই মেহমান চলে গেছে। মাইশা আপু মিম আর মেঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠিয়েছে। মাইশা আপুর 4জন বান্ধবী এসেছে। মালা আপুরও 3টা বান্ধবী এসেছে। এছাড়াও খালাতো মামাতো বোনেরা তো আছে। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়েছে। মিম আর মেঘ বিছানার এক পাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশা আপুর বারবার দুজনকে শাড়ি পরতে বলেছে। মিম শাড়ি দু চোখে সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবে ভয় পাচ্ছে। মাইশা আপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল। রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ডকে দেখে সেদিন মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বললেন, মেঘ তুমি কিন্তু শাড়ি পরবে, একদম না শুনবো না। পরবে মানে পরবেই। আপু আমি তো কখনো শাড়ি পরিনি, তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। মিমের এসব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘও রেডি হতে ওয়াশরুমে গেছে। মাইশা আপু মিটিমিটি হাসছে। মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসু চোখে চেয়ে প্রশ্ন করলো, কিরে হাসছিস কেন? মাইশা আশপাশে দেখে বান্ধবীর কানে কানে কাছে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলেছিলাম না তোকে? ওর চাচাতো বোন মেঘ, আমি শিওর আবির মেঘকে পছন্দ করে। কিন্তু কিছু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবিরের রিয়েকশন বুঝতে পারি, বুঝলি?